পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, এই যে বাচ্চাগুলো যখন এইভাবে একেবারে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, প্রতিটা বাবা মা ফিল করেছিল যে তাদের সন্তান একেবারে গুলির মুখে খুন হয়ে যাওয়া। কোনো বাবা মা সেই সময় রাতে ঘুমাতে পারেনি, তারা কেউ নিরাপদ ফিল করেনি। ফলে এটা কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না, কোনো সুনির্দিষ্ট কিছু মানুষকে সামনে আনা বা রাজনৈতিক বিষয় নয়। যে নির্বাচনের যে রোডম্যাপ বলা যায় যে ডিসেম্বরের কথা, সেভাবেই প্রস্তুতি চলছে সব দলগুলোই। কিন্তু এরই মধ্যে কয়েকটি দল, বিশেষ করে জামায়াত ইসলামী, এনসিপি, তাদের এই নির্বাচনের আগে কিছু দাবি দেওয়া আছে, যেমন পিআর বলছেন কেউ, কেউ বলছেন নতুন সংবিধান। এই বিতর্কগুলো আগে আসলো কেন? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা আমাকে শুনছেন। ভাইয়া, আসলে প্রতিটা দল তো ভিন্ন রাজনৈতিক দল। নতুন দল কিংবা জামাত, এনসিপি কিংবা জামাতে ইসলামী, তারা তো স্বতন্ত্র এবং সম্পূর্ণ রাজনৈতিক দল। তাদের সুনির্দিষ্ট রাজনৈতিক চাওয়া তো থাকবেই, এবং সেইটা নিয়ে তাদের যে এক্সপ্লানেশন, এটা তাদের নিজস্ব। আমার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেটা চাওয়া সেটা খুব সুস্পষ্ট করেছে, এবং আমরা জানি আমরা এই বর্তমান নির্বাচনী প্রসেসের সাথে এখন পর্যন্ত সহমত। একটা কথা খুব চমৎকারভাবে বলেছেন রতন ভাই, এবং এটাতে আমি আসলে একমত, যে দেখুন, সংস্কার হচ্ছে একটা চলমান প্রসেস। একটা রাষ্ট্রকে, একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে, একটা সুশাসনকে যদি আপনি সুস্পষ্টভাবে এবং দীর্ঘ মেয়াদে পরিচালনা করতে চান, সংস্কার কিন্তু সেখানে থাকতে হবে। ওটা যদি অচলায়তন হয়ে পড়ে, সংস্কার যদি বন্ধ হয়ে যায়, এমনকি রানিং গভর্নমেন্টেও, সেটাও কিন্তু একটা ভীতির কারণ। ফলে সংস্কার কিন্তু একটা চলমান প্রসেস। কিন্তু এই মুহূর্তে যে সংস্কারগুলো নিয়ে কথা হচ্ছে, সেই সংস্কার প্যারামিটারটা কি, এটা মাপবেন কি দিয়ে আপনি, ঠিক কী ধরনের সংস্কার, কোন কোন ক্ষেত্রে সংস্কার, তার চেয়েও বড় প্রশ্ন, সংস্কার যারা করছেন তাদের দায়বদ্ধতাটা কি, তাদের আমাদের সাথে যে সম্পর্ক। নিঃসন্দেহে অভ্যুত্থান ওয়াজ দ্য বেস্ট ম্যান্ডেট, এবং যে সমগ্র যারা মাফিয়া সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বা ফ্যাসিস্ট সেই দানবীয় সরকারের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, তারা সকল পক্ষের সরকার, এটা প্রত্যেকের। সেই রাস্তার, সেই সাধারণ মানুষটার সরকার, এনসিপির সরকার, জামাত ইসলামের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বাসদের সরকার। এইটা তাদেরকে একটা ম্যাসিভ ম্যান্ডেট দিয়েছে, হিউজ ম্যান্ডেট। কিন্তু সেটা তাদেরকে কিন্তু ক্যাপাসিটির দিক থেকে, ক্যাপাসিটিটা তাদের যে সেই অর্থে ইনক্রিজড হওয়া, সেটা হওয়ার সুযোগ হয়নি। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আমরাও জানি বিভিন্ন ক্ষেত্র থেকে খুব সফল এবং যোগ্য মানুষদের মোটামুটিভাবে এক জায়গায় এনে সরকারটা গঠিত হয়েছে। এই সরকার আপনাকে আপৎকালীন সময়ে আপনার বিশেষ বিপদে, রাষ্ট্রের বিশেষ বিপদে রাষ্ট্রের প্রতি এক চ্যারিটেবল সাপোর্ট এক্সটেন্ড করেছে। এই সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করতেছে। এদের সাথে আপনার কি যাচাই বাছাই, অ্যাকাউন্টেবিলিটি কিংবা জবাবদিহিতার সুযোগ আছে? কোন পয়েন্টে রিলেশনশিপটা স্টাবলিশড হয়েছে যেখানে জবাবদিহিতা এই সরকারের কাছ থেকে আপনি চাইতে পারেন? একটা জবাবদিহিতা মাস্ট। সংস্কার যেই অর্থেই করেন, যেই সাইজেই করেন, যেই বিষয়েই করেন, এমন একটা সম্পর্ক রাষ্ট্রের সাথে নাগরিকের তৈরি হতেই হবে, কিংবা সরকারের সাথে নাগরিকের থাকতেই হবে, যেখানে আমরা জবাবদিহিতাটা চাই। দেখুন, 1 বছর চলে গেছে, নির্বাচন হতে হতো অলমোস্ট 18 মাস বা তারও বেশি। সময়টা খুব বড়ও না, আবার খুব বেশি ছোটও না। ফলে এই সময়টায় রাষ্ট্র যারা চালাচ্ছেন, তাদের কথোপকথনে যেটা প্রতীয়মান হয় যে তারা মোটামুটিভাবে ডিসাইডেড হয়েছেন নির্বাচন দেওয়ার জন্য। এখন যেটা এনসিপি বলছেন, তাদের সুনির্দিষ্ট যুক্তি আছে, তাদের সেই যুক্তিটা কতটুকু তারা তুলে ধরতে পারবেন, এবং যদি সেটা আদতে সম্ভব না হয়, কিংবা জামাত ইসলামের কথা বলছে পিআর নিয়ে, ওইটা তো আমার কাছে পিআর প্রসঙ্গটা আমি আসলে আরেকটি বিষয় যেটি আছে, তার যে বিষয়গুলোতে সবাই একমত হয়েছে, ঐক্যমত্য প্রতিষ্ঠা, সেগুলো বাস্তবায়নে আসলে বাধা কি? না, সেখানে বাস্তবায়নে বাধা, সেখানেও তো এখনো কমপ্লিট হয়নি, প্রসেস নিয়ে আলোচনা আছে, সেখানে নিয়ে মতদ্বৈততা আছে। যেটা হয় ভাইয়া, ডিফারেন্ট দলে ডিফারেন্ট চাওয়া। আমরা তো সবাইকে এক পয়েন্টে এনে মতবাদ এক করতে পারবো না। যেটা হবে সেটা হচ্ছে আপনি মতানৈক্যটাকে কমিয়ে আনতে পারবেন, ডিফারেন্সগুলোকে কমিয়ে এনে মোটামুটিভাবে চলনসই এক ধরনের, চলনসই বলতে আমি বলতে চাচ্ছি যে এমন এক ধরনের ঐক্য নিয়ে আসা যে ঐক্যটা চলমান থাকবে, কিংবা যেটা টিকিয়ে রাখা সম্ভব হবে পরবর্তীতে। এই কাজটা কিন্তু ঐকমত্য কমিশন খুব সফলভাবে, আমি বলবো সফলভাবে, কারণ বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ তাতে এত বছরের ইতিহাসে কিন্তু এই ধরনের দৃশ্য প্রত্যক্ষ করেনি। হয়তো আরও বেটার কিছু আমরা চাই, আরও অনেক কিছু চাই। যেমন এনসিপির বিষয়ে যেটা বলছিলাম, তাদের যেটা চাওয়া সেটা তারা জাতির কাছে উপস্থাপনা করবেন, এটা নিয়ে কথোপকথন হবে, ডিসকাশন হবে, যেটা গ্রহণযোগ্য পয়েন্ট সেখানে একমত হওয়ার সুযোগ থাকলে হওয়া যাবে। না হলে রাজনীতিতে দ্বিমত থাকাটাও তো একটা কি বলবো, এটাও তো একটা বড় ধরনের ডেমোক্রেসি। আর পিয়ারের প্রশ্নে আপনাকে আমি বলি যে আলাপ আলোচনা শুরু হয়েছিল, বিভিন্ন দল যখন তাদের মতামত
মানে পাঠায় এই ঐকমত্য কমিশনের কাছে, সেখানে টোটাল ডিসকাশন উচ্চকক্ষে পিয়ার ছাড়া তো আসলে পিয়ার কথাটা ছিল না। ফলে এখন নতুন করে জাতীয় নির্বাচনে পিয়ার নিয়ে যে প্রশ্ন হবে, এটা নিঃসন্দেহে তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা হতে পারে এবং সেটা নিয়ে তারা জনগণের কাছে যেতে পারেন। জনগণ যদি সহমত হন, সেই তো জনগণকেই আপনার মতামতটা দিবেন আপনাকে, সে যেইভাবেই নেন, আপনি যেই নামেই ডাকুন না কেন, আপনি রেফারেন্ডাম বলুন, আপনি গণ অধিকার মানে গণপরিষদ নির্বাচন বলুন, আর আপনি এইদিকে জাতীয় সংসদ নির্বাচন বলুন, ভোট তো দেবে জনগণ। কাজে ওই ভোটটা তাদের কাছ থেকে আপনার যদি মনে হয় যে আপনার এজেন্ডাটা স্ট্রং এনাফ এবং দেশের মানুষকে আপনি কনভিন্স করতে সক্ষম, তাদের কাছে নিয়ে যাওয়াটাই প্রয়োজন। এবং ওই মতটা এর চেয়ে তার বেস্ট মত মানে বেস্ট প্লেস আর কিছু হতে পারে না। জনগণ যদি তার মতামত দেয় এবং জনগণ যদি আপনার সাথে সহমত হয়, আপনাকে তো সে নির্বাচিত করে আনবে। এটাই তো সৌন্দর্য গণতন্ত্রের। রাজনৈতিক দলগুলো কেন নির্বাচন বা নির্বাচন নিয়ে ভিন্ন মত, ভিন্ন অবস্থান, এটা আপনি বলেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্র, কিন্তু ভোটের ক্ষেত্রে তো একমত হওয়া উচিত। না, এটা থাকবে। ভোট হতে হতে আরো বহু কিছু আছে, প্রকাশ্য এবং প্রকাশ্যের বাইরে বহু কিছু বিষয় ঘটে এখানে। ভোটের সময়টা আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। রাজনীতিতে কোন পয়েন্টে যে আসলে ঐকমত্য হবে, কি ছাড় দেওয়া হবে, কি পাওয়া যাবে, সেটা এন্টায়ারলি ডিফারেন্ট ইস্যু এবং এটা চলতে দেওয়া উচিত। মানুষ ভুলে গেছিল এই প্র্যাকটিসটা, এটা হওয়া উচিত। এইটা যত চলবে এইটাকে আমরা ততক্ষণ পর্যন্ত স্বাগত জানাই, যতক্ষণ পর্যন্ত এটা গণতান্ত্রিক প্রসেসে উত্তরণটাকে সম্পূর্ণভাবে মানে বন্ধ করে না দেয়। এটা চলুক, এই ডিফারেন্ট মত এখানে থাকুক এবং এটা আমরা রেসপেক্ট করি। এখন যে বিষয়টা আমার তরুণ বন্ধু বললেন যে দেখুন, গণ অভ্যুত্থান যখন হয়েছে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলকে মাথায় রেখে এটা হয়নি। গণ অভ্যুত্থানটা এমন একটা জায়গায় চলে গেছিলো, প্রিভিলেজড মানে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, এই যে বাচ্চাগুলো যখন এইভাবে একেবারে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, প্রতিটা বাবা মা ফিল করেছিল যে তাদের সন্তান একেবারে গুলির মুখে খুন হয়ে যাওয়া। কোনো বাবা মা সেই সময় রাতে ঘুমাতে পারেনি, তারা কেউ নিরাপদ ফিল করেনি। ফলে এটা কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না, কোনো সুনির্দিষ্ট কিছু মানুষকে সামনে আনা বা রাজনৈতিক বিষয় নয়। আর দ্বিতীয় কথা, একটা কথা বললেন আমার তরুণ বন্ধু সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে। দেখুন, তিনি বাইরে ছিলেন, তার মা এই যে বৃদ্ধ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া, উনি কিন্তু 2 বার গেছেন দেশের বাড়ি চিকিৎসার জন্য, উনি 2 বারই ব্যাক করেছেন, কারাবরণ করেছেন, এই বাংলাদেশেই থেকেছেন তার সাধারণ কর্মীদের জন্য। এই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কর্মী থেকে মাথা পর্যন্ত প্রতিটা, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিটা দিন 4টা করে 5টা করে মামলার হাজিরা থাকতো যখন উনি জেলে থাকতেন না, ওই যে ভয় ভিতরে থাকতেন, নয় এভরিডে 4টা থেকে 5টা মামলা। এর বাইরে আসেন। আমি আসলে কিছু বিষয় নিয়ে ডিসকাশনে যেতে চাই না, কিন্তু ওই পাথরটা না একটু কথা না বলে আসলে পারছি না। সর্বদলীয় ঐক্য হয়েছিল ওখানে, সর্বদলীয়, ইনক্লুডিং ইন্টারিম গভর্নমেন্ট বলে আজকে এতদিন ধরে এই বিষয়টা চলেছে, সব থাকতেই হবে। এবার আপনি আসেন, এটার পেছনে 2টা কথা না বললে তো খুবই অন্যায় হয়ে যায় ওই লোকালয়ের মানুষের জন্য। এখানে যুগ ধরে পাথর তোলা হয়, যুগ ধরে এখানে পাথর তোলা হতো এবং এই পাথর, বাংলাদেশের পাথরের যে আপনার চিপস মানে স্টোন চিপস, যেটা এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড। এবং দুর্ভাগ্যক্রমে যখন দেশভাগ হয়, আমরা যে জাফলং এটা পেয়েছি, যে প্যাসেজটা পেয়েছি, পাথর যখন এদিকে চলে আসে তখন এই পাথরকে তুলে ফেলা হয়, তুলে ফেললে আবার পরবর্তী সিজনে এটা ভরাট হয়ে, যেটা কখনো শূন্য থাকে না। এইটা 2014-তে একটা দিয়ে আদেশের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয় এবং এটা লাভবান হয় ভারত। এইখানে যে আপনি পাথর তুলছেন না, ওই তো আর পাথর আসতে পারলো না, ওখানে তারা ওইটা তুলে ওই চিপস আমরা কিনি, এখন 20,000 কোটি টাকার আমরা আমদানি করি। এই টোটাল জিনিসটা একটা গেম, এমন একটা গেম, হয়তো পরিবেশের নামে বলুন, যেই অর্থেই বলুন না কেন, পার্শ্ববর্তী দেশকে সুবিধা দেওয়া হয়েছে। এইটা তো ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলের মানুষজন, আপনি কি জানেন ওখানে 700-র উপরে বোধহয় 70টার উপর না 80টার উপর কোয়ারি আছে এবং এখানে 50 লক্ষ লোক, যেটা কিন্তু পার্ট টাইম জব, এটা ফুল টাইম হয় না, এটা ওই যে আপনার নেমে আসে এবং পাথর তুলে ভাঙা হয়। এতগুলো লোক, 50 লক্ষ মানুষের ওখানে কোনো কর্ম নাই। এইটুকু আপনাকে বলি, কর্ম নাই, সেই লোকগুলো পরবর্তীতে যখন একটু অপরাধ যোগ করতে চাই, আপনি শুধু সেই উত্তরটা জানতে চাই, যেটি সাইফ বলেছে যে গত 1 বছরই তো তারা বুঝতে পেরেছে যে কেন তারা আস্থা রাখতে পারে না। ওটা তো আমরাও বুঝতে পারছি, ওটা তো আমরাও তো আস্থাটা রাখতে পারছি না। আগেই তো বলেছি আপনাকে, ওনাদের একজন সুনির্দিষ্ট মানে ওনাদেরই একজন ছিলেন সহযোদ্ধা, সুনির্দিষ্ট উপদেষ্টা আছেন, বিভিন্ন উপদেষ্টারা আছেন, এমনকি বৈষম্যবিরোধী এনসিপির ভিতরেও এমন অনেক নেতা আছেন বা ছিলেন যারা শোকজ হয়েছেন, যারা আউট হয়েছেন। এটা তো চলমান রাজনীতি, আমাদের সিস্টেমটাই করাপ্ট এবং নষ্ট, এইটার বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। আমি তাদের একজন দোষ করেছেন সেটা আরেকজনের বিষয় নয়। এনসিপির সদস্য সংখ্যা এবং সমর্থক সংখ্যা যদি তারা বিবেচনা করেন, আর বিএনপির সদস্য সংখ্যা এবং সমর্থক সংখ্যা যদি বিবেচনা করতে হয়, আমাদের বিপদ 10 গুণ। এবং আপনি জানেন যে আমরা প্রতিনিয়তই কিন্তু এটার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা।